আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি অতীতে অনেক শেখ হাসিনার সমালোচনা করেছি। আমি সব নেতারই সমালোচনা করি। কিন্তু যার যেটা ক্রেডিট, সে আমার শত্রু হলেও আমি সেটা তাকে দেব। এটাই আমি। যেমন বর্তমানে তোফায়েল আহমেদ মারা যাচ্ছেন। ওনার বিরুদ্ধে অলরেডি ছড়ানো হচ্ছে উনি মরে গিয়েছেন। বাট আমি অলরেডি খোঁজ নিয়ে দেখলাম যে উনি এখনো মারা যাননি। ওনার অনেক সমালোচনা আছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পেছনে, মুজিব বাহিনী গঠনের পেছনে ওনার অবদান অস্বীকার করা যাবে না। একই কথা প্রযোজ্য বর্তমানে অনেকে বন্দী আছেন। হাসানুল হক ইনু, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, তাদের অনেক সমালোচনা আছে। ওনারা অনেক উল্টাপাল্টা কাজ করেছেন জীবনে, কিন্তু স্বাধীনতায় তাদের যে অবদান, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই ক্রেডিট তাদেরকে দিতে হবে। যে কোনো নেতা তাকে আপনি দেশের স্বার্থে, জাতির স্বার্থে সমালোচনা করবেন। তার বিশেষ করে যে কাজ আমাদের জীবনে ইম্প্যাক্ট ফেলে বা আমাদের দেশের রাজনৈতিক জীবনে ইম্প্যাক্ট ফেলে, প্রভাব বিস্তার করে, আপনি তার সমালোচনা করবেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানির কোনো কারণ আমি খুঁজে পাই না। যাই হোক, এনিওয়ে, তবু রাজনৈতিক নেতাদের অনেক কিছুই আলোচনায় আসে, অনেক ক্ষেত্রে তাদের ব্যক্তিগত চরিত্র আলোচনায় আসে। সবার ব্যাপারে আমার হিসেবে কেউ সমালোচনার ঊর্ধ্বে নন। দেখেন, শেখ হাসিনার সবচেয়ে বড় বিফলতা আমি মনে করি যে তার আশেপাশের মানুষদেরকে বেছে নেয়া, এই ক্ষেত্রে ওনার ব্যাপক বিফলতা আছে। কিন্তু এই বাছার ক্ষেত্রেও উনি সম্পূর্ণ স্বাধীন ছিলেন না। সেই ক্ষেত্রে শেখ রেহানার অনেক প্রভাব ছিল, এবং সেখানে শেখ রেহানার কারণেই শেখ হাসিনা অনেক সময় অনেক ক্ষেত্রে স্বাধীনভাবে তার আশেপাশের মানুষকেও নির্বাচিত করতে পারেন নাই। এটাই সত্য। বাট নেভারদিলেস, আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে শেখ হাসিনা কি আসলেই পালিয়েছেন কিনা। পালানো কাকে বলে? পালানো হচ্ছে স্বেচ্ছায় সিচুয়েশন ফেস করতে না পেরে পালিয়ে যাওয়া এবং সেখানে ফেরত না আসা, মোটামুটি নিজে হার মেনে নেওয়া। একেবারে ভাই ভাগলাম, এটা হচ্ছে ভাগা, পালানো। শেখ হাসিনাকে আসলে পালিয়েছিলেন। চলুন সংক্ষেপে আলোচনা করি। শেখ হাসিনার জীবনটা সংক্ষেপে আলোচনা করলেই হয়। শেখ হাসিনার জন্ম হয়েছিল 1947 সালের সেপ্টেম্বরের 28 তারিখ। সেপ্টেম্বরের 28, 1947 সাল। 1947 কি ঘটেছিল? 1947 সালের 14 এবং 15 আগস্ট পাকিস্তান এবং ভারতের জন্মদিন। কারণ দেশ বিভাজন হয়েছিল। প্রথমে পাকিস্তান সৃষ্টি হয়, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তারপরে সৃষ্টি হয় ভারতের, রাইট, একদিন পরে। এবং অগাস্টের সেই আশেপাশ সময় থেকেই, এখন সেপ্টেম্বর তো বটেই, আমাদের শুধু উপমহাদেশ ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে সবচাইতে ভয়ঙ্কর ধর্মীয় দাঙ্গা হয়েছিল এই বর্ডারগুলোতে। পাকিস্তান ভারতের বর্ডারগুলোতে ভয়ঙ্কর দাঙ্গা হয়েছিল। সেই দাঙ্গা চলাকালীন সময়ে শেখ হাসিনা জন্ম হয়েছিল, সেপ্টেম্বরের 28, 1947 সাল। তা শেখ হাসিনার জন্ম হয়েই উনি ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছিলেন। চোখ খুলেই ট্রমাতে ওনার জন্ম। এবং 1948 থেকে 1952 পর্যন্ত, যখন ওনার বয়স 3 থেকে 5, ওনার আব্বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহুবার জেলে গিয়েছিলেন। 1948 থেকে 1952, অর্থাৎ যে সময়ে মেয়েরা, ছেলেরা বাবার সাথে খেলাধুলা করে, হাঁটি হাঁটি পা শিখে, খাওয়া শিখে, কোলে নিয়ে বাবা সন্তানকে ঘুরে, ওই সময় বঙ্গবন্ধু তার সন্তানদেরকে রেখে উনি জেলে গিয়েছিলেন 1948 থেকে 1952। বাবাকে শেখ হাসিনা পালিয়ে শিশু বয়সে। ভাষা আন্দোলনের সময় আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে গিয়েছিলেন, আপনারা জানেন। এরপর আসেন 1954 সাল, যুক্তফ্রন্টের সরকার। যুক্তফ্রন্টের সরকারকে যখন পাকিস্তানিরা ভেঙে দেয়, পাকিস্তানের দুঃশাসকরা ভেঙে দেয়, 1954 সালে বঙ্গবন্ধু আবার জেলে চলে যান। 1954 সালে বঙ্গবন্ধু পাবলিক সিকিউরিটি অ্যাক্ট আইনে উনি জেলে চলে যান, আবার গেলেন জেলে 1954। শেখ মুজিবুর রহমানের কন্যা, বঙ্গবন্ধু তখন কন্যার বয়স কত? শেখ হাসিনার 1954 7 বছর।
পিতা আবার জেলে চলে গেছে। বঙ্গবন্ধুর স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে বুকে করে গিয়ে বঙ্গবন্ধুকে জেলখানায় জেল গেটে দেখা করতে যেতেন। জন্মের পর থেকে বাবা শুধু জেলে আর জেলে, আতঙ্ক আর আতঙ্ক। 52 সালে ভাষা আন্দোলন সারা বাংলায়। এরপর আইয়ুব খানের আমলে 58 থেকে 61, বিশেষ করে 58 থেকে 61 বঙ্গবন্ধু দীর্ঘ সময়ের জন্য জেলে চলে যান। দীর্ঘ সময়ের জন্য বঙ্গবন্ধু জেলে চলে যান। প্রায় 14 মাস বঙ্গবন্ধু জেল হয়। থেমে 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 আবার আসেন বাসায়, আবার ধরে নিয়ে যায়, আসেন বাসায়, আবার ধরে নিয়ে যায়। অর্থাৎ যখন শেখ হাসিনার বয়স 12-13, তার পিতাকে বাসায় এসে এসে ধরে নিয়ে যায়। আতঙ্ক, ট্রমা। আব্বার সঙ্গে খেলছি, আব্বা আমাদের সঙ্গে ডাইনিং টেবিলে খাচ্ছেন, ধরে নিয়ে গেছে বহুবার। 58 থেকে 61 আইয়ুব খানের সময়। এরপর 66 থেকে, ওই যে 6 দফা, 66 থেকে 69 বঙ্গবন্ধুকে 2.5 বছর জেলে থাকতে হয়েছে। 2.5 বছর। নববিবাহিতা শেখ হাসিনা তার বাবাকে দেখেছেন জেলে নিয়ে গেছে। যখন বাবা মেয়েকে আদর করে রাখে যে আমার মেয়েটি নববিবাহিতা, বাবাকে ধরে নিয়ে গেছে। বাবা আন্দোলন করছে, ভাষা নিয়ে আন্দোলন করছেন, জেলের তারা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। রাষ্ট্রদ্রোহিতা মামলা, বাবার ফাঁসি হয়ে যেতে পারে। কত আন্দোলন করছে, কত আসাদ থেকে শুরু করে ফজলে রব্বি থেকে শুরু করে কতজন মারা গেছেন, কত শিক্ষক মারা গেছেন, কত ছাত্রকে গুলি করে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে সেই আগরতলা ষড়যন্ত্র মামলায় ঢুকিয়ে দিয়েছে পাকিস্তানিরা। বঙ্গবন্ধুর কন্যা তখন শেখ হাসিনা, তখন আপনি ডিসলাইক করেন, শেখ হাসিনাকে অনেক সমালোচনা করি আমি, কিন্তু যেটা সত্য, ওনার জীবনটা কিসের ভিতরে গেছে কথা বলতে হবে। তারপর 1971 সাল, যুদ্ধকালীন সময়, একটা মেয়ের তার জীবনের সবচাইতে ডেলিকেট সময় কোনটি বলতে পারেন? একটা মেয়ের সবচাইতে ডেলিকেট সময় হচ্ছে সে প্রেগনেন্ট, সবচাইতে ডেলিকেট সময়। এবং এই সময় মেয়েরা যদি ঠিক মতো কেয়ার না পায়, মেয়েদের বাচ্চার পরে, জন্ম হওয়ার পরে পোস্ট নেটাল ডিপ্রেশন হতে পারে, সিভিয়ার ডিপ্রেশন। সেই সময় বঙ্গবন্ধুকে নিয়ে গেছে পাকিস্তানে, মেরে ফেলেছে, না ফাঁসি দিয়ে দিয়েছে, না কি করছে তার পরিবার জানে না। এবং শেখ হাসিনা তার পরিবার সহ আর্মিদের বন্দিতে, রাজবন্দী, কারণ তখন তো বঙ্গবন্ধু তো নেতা, তাকে তো তার পরিবারকে তো বন্দি করে রাখতেই হয়, এবং সে নর্মাল বন্দি না, ক্যান্টনমেন্টে আটকানো ছিলেন। প্রেগনেন্ট। সজীব ওয়াজেদ জয়ের জন্ম হয়েছিল এই ক্যান্টনমেন্টের আর্মির ব্যারাকের ভেতরে। ভাবেন তো, তার বাবা কোথায়, একটা মেয়ের সবচেয়ে ডেলিকেট সময়ে যে বাবাকে শুধু রেখে জেলেই গেছে দেশের মানুষের জন্য, তার পরিবার চাইতে, উনি আমরা বঙ্গবন্ধু তার পরিবারের চাইতে নিজের দেশকে ভালোবেসেছেন বেশি, যেটা হয়তো বা শেখ হাসিনাও এতটা করতে পারেন নাই। শেখ হাসিনা একটা বড় ভুল হচ্ছে, শেখ হাসিনা তার পিতাকে ভুলে গেছেন। তার পিতা আমাদের পিতা আগে, তার পিতা পরে। কারণ বঙ্গবন্ধু আমাদের সবার পিতা, ওনার একার পিতা নয়। এই দিকটা শেখ হাসিনা ভুল ছিল। কারণ বঙ্গবন্ধু আমাদেরকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন, সাধারণ জনগণকে, নিজের পরিবারকে না। যাই হোক, উনি বঙ্গবন্ধু জেলে চলে গেছেন, পাকিস্তানিরা ধরে নিয়ে গেছে। কি করেছে কে জানে, চারিদিকে হত্যা করছে বাঙালিদেরকে, শুয়োরের বাচ্চা পাকিস্তানিরা। তখন একটা মেয়ে ওই অবস্থায় বাচ্চা প্রসব করেছে। ভাবেন তো, ভাবেন তার মেন্টালিটিটা কি অবস্থা, কিরকম ট্রমার ভিতরে সে বাচ্চা জন্ম দিয়েছে। হোয়াট এ ফাইটার, হোয়াট এ ফাইট, কি যুদ্ধ করতে হয়েছে তাকে, একটা মেয়েকে। ভেবেছেন কখনো? এরপর 75-এ জার্মানিতে হাজবেন্ড সহ, পরিবার সহ, হঠাৎ করে ফোন এলো, রিং রিং রিং, দুঃখের সংবাদ, আপনার আব্বা বঙ্গবন্ধু আর নেই, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আম্মা ঠিক আছে না, আম্মাকে সামলাও, আপনার আম্মাকে মেরে ফেলেছে।
কামাল জামাল, ওদের কি অবস্থা? ওদেরকে মেরে ফেলেছে। ওদের বউটা তো প্রেগনেন্ট ছিল। সরি, আপনার ছোট ভাইদের বোনদের স্ত্রীদেরকেও, নববিবাহিতা স্ত্রীদেরকেও মেরে ফেলেছে। বড় বোন কিন্তু শেখ হাসিনা, ছোট বোন না, বড় বোন। ছোট ভাইয়ের প্রতি আদরটা বেশি থাকে সাধারণত, আমি তাই মনে করি। মেরে ফেলেছে। আচ্ছা, রাসেলকে তো মারবে না, রাসেলকে মারবে না। রাসেলটাকে কে দেখছে? রাসেলকেও মেরে ফেলেছে, এবং তাদের লাশ আপনি দেখতে পাচ্ছেন না। লাশ কোথায় ফেলেছে জানি না। বাবাকে কোথায় রেখেছে? নিয়ে গেছে টঙ্গিপাড়ায়। বাবাকে কোথায় কবর দিয়েছে? যতটুকু জেনেছি টঙ্গিপাড়া নিয়ে যাওয়া হচ্ছে। বাকি পরিবারের সদস্যরা ঢাকায়। বাবার সাথে তাদের পরিবারের সদস্যদেরকেও কবর দেওয়া হলো না। না, পরিবারের সদস্যরাও বঙ্গবন্ধুর পাশে কবর পায়নি। আপনার আব্বা শেখ হাসিনাকে শুনতে হয়েছে শেখ হাসিনাকে। পারবেন সহ্য করতে? শেখ হাসিনা সহ্য করেছেন। এরকম করে যাকে আপনার আছে, আমার নাই ভাই, আমি হলে পাগল হয়ে যেতাম। উনি তো ঠিক আছেন। তারপর স্বামীকে সহ আশ্রয় হলো ভারতে। আমি সংক্ষেপে বলছি, গল্পের আকারে বলছি। স্বামী কিনে আশ্রয় হলো ভারতে। স্বামীটা একটা পাগল, আধা পাগল। কারণ ডক্টর ওয়াজেদ সায়েন্টিস্ট, জিনিয়াস মানুষ, আধা পাগল। মেজাজে ঠিক থাকে না, আধা পাগল। কারণ জিনিয়াসরা আধা পাগলই হয়। যে ডক্টর ওয়াজেদ তো জিনিয়াস, আধা পাগল। শেখ হাসিনাকে অনেক সহ্য করতে হয়েছে এগুলো উদ্ভট আচরণ। বলতে বাধ্য হলাম আজকে। শেখ হাসিনা এই উদ্ভট আচরণ সহ্য করে ভারতে ছিলেন। তারপর ভেবেছেন বাবার কবর দেখি নাই, যে দেশের জন্য আমার বাবা জীবন দিল, মা মারা গেল, এতবার জেলে গেল, বাবাকে শুধু জেলেই দেখেছি। কয়দিন বাবাকে দেখেছি? বাবা শুধু বের হয়ে 2 গালে চুমু দিত এই দেশের মানুষের জন্য। সে বাবাকে হত্যা করেছে। কারা হত্যা করেছে? যারা জয় বাংলা নিষিদ্ধ করে জিন্দাবাদের রাজনীতি এনেছে। জয় বাংলা নিষিদ্ধ, অথচ এই জয় বাংলার উপর নির্ভর করে বাঙালির মুক্তি এসেছে ইতিহাসে প্রথম। কারণ এই বাংলার মানুষকে 2000 বছর 33টি বিদেশি পরিবার গোলাম বানিয়ে রেখেছিল। দেখেন, যারা ওই 33টি পরিবার আমাদের শাসন করেছে, কেউই পিওর বাঙালি না। খোঁজ নিয়ে দেখেন কি, আমি সবার ইতিহাস জানি। কেউই পিওর বাঙালি না, কেউ না। এই বর্জ্য বলেন, পাল বলেন, কেউ না। জয় বাংলার উপর নির্ভর করে স্বাধীন হলো দেশটা। সেকুলারিজম হবে, সমাজতন্ত্র হবে, গণতন্ত্র হবে। কিন্তু দেশটা স্বাধীন হওয়ার সাথে সাথে শয়তান কমিউনিস্টরা, বামপন্থীরা, যারা কিনা গণতন্ত্র চায় নাই, তারা তাণ্ডব শুরু করলো, জায়গায় জায়গায় খুন শুরু করলো। তো তাদের জন্য বাকশাল করবে না কি জন্য? ওরা তো গণতন্ত্র চাই নাই। ওরাই ষড়যন্ত্র করে জিন্দাবাদের শয়তানরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে সব পরিবারে। সহ্য করতে পারবেন? তারপর দেশে আসবেন কি আসবেন না? জিয়া বলছে আসেন। শফিউল্লাহকে পাঠিয়েছে শেখ হাসিনাকে নিয়ে আসেন, অসুবিধা নেই, বহুদলীয় গণতন্ত্র। শেখ হাসিনা বিশ্বাস করবেন কি করবে না জিয়াকে, চিন্তিত। কারণ ভারত বলছে জিয়াকে বিশ্বাস করা যায় না। কিন্তু জিয়া রহমান তো আবার বহুদলীয় গণতন্ত্রের কথা বলে। পারবেন সেই সাহস নিয়ে দেশে আসতে? আপনার 14 গোষ্ঠীকে খুন করে ফেলেছে, পারবেন? সেই সেনাবাহিনীর জিয়া রহমানকে আমি ভালোবাসি অনেক কারণে, কিন্তু জিয়া রহমান তো সামরিক বাহিনীর লোক। এবং তখন ডালিম, ফারুক, রশিদ, ওদের গোষ্ঠী সব বিভিন্ন এমবেসিতে চাকরি করে, অ্যাম্বাসেডর, দূত হিসাবে। অর্থাৎ পরোক্ষভাবে সরকারে আছে তারা, যদিও জিয়া রহমান তাদেরকে দেশে এসে ক্ষমতায় বসাচ্ছে না, কিন্তু তারা পরোক্ষভাবে সরকারের সাথে কানেক্টেড। যারা বঙ্গবন্ধুকে, আপনার পিতাকে হত্যা করেছেন, পারবেন দেশে যেতে? শেখ হাসিনা গেছেন দেশে। তারপর জিয়া রহমানকে মেরে ফেলেছে দেশে যাওয়ার সাথে সাথে 2 সপ্তাহের ভিতরে। কারা মানল? সিআইএ জড়িত না জড়িত? কনফিউশন চারিদিকে।
তারপরে ভারতে চলে গেলেন, চিন্তা করলেন যে আমাকে বোধহয় মেরে ফেলতে পারে, ভারতে যেতে গিয়ে ভারতের বর্ডারে আটকানো। হায়, না জেনে আমাকে আবার ঠেলে বাংলাদেশে ঢুকিয়ে দেয়, এবং যারা শেখ জিয়া রহমানকে মেরেছে তারা বোধহয় আমাকে মেরে ফেলবে। সহ্য করতে হয়েছে, সহ্য করতে হয়েছে। তারপরে বদমাস এরশাদকে দেখতে হয়েছে, এরশাদকে দেখতে হয়েছে। তারপর নির্বাচন আসা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন হয়নি সুষ্ঠু। 91-তে সে 90-এর গণ অভ্যুত্থানে খালেদা জিয়াকে সবাইকে সাথে নিয়ে এরশাদ বিরোধী সংগ্রামে নামতে হয়েছে। চোখের সামনে নূর হোসেন বলেছিলেন যেও না, কিন্তু নূর হোসেন চোখের সামনে মারা গেল, দেখতে হয়েছে। যে ছেলেটিকে বলল যেও না, সেই ছেলেটি চোখের সামনে মারা গেল। নূর হোসেনকে অবশ্য শেখ হাসিনা যথেষ্ট সম্মান পরবর্তী দেখাননি, কারণ এরশাদকে পাশে নিয়ে বসেছিলেন। এটা শেখ হাসিনা সবচেয়ে বড় অন্যায় ছিল বলে মনে করি। তথাপি এটাই সত্য। এবং যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা 71-এ সেই 16 ডিসেম্বর স্বাধীনতা মারে না, নাম দিয়েছে দলকে ফ্রিডম পার্টি। ফ্রিডম পার্টি, কারণ বঙ্গবন্ধুর মৃত্যু দিবসকে তারা স্বাধীনতা দিবস বানাতে চায়, নাজাদ দিবস বানাতে চায়, যেমন পিঙ্কু রহমান বানাতে চায়। রাইট? এদেরকে পার্লামেন্টে দেখতে হয়েছে, রাজনীতির ময়দানে দেখতে হয়েছে, বাবার খুনিকে রাজনীতির ময়দানে দেখতে হয়েছে। পারবেন সহ্য করতে? পারবেন? এর চেয়ে মৃত্যু আরো কাম্য। তারপর লগগি বৈঠা আন্দোলন করতে হয়েছে 28 অক্টোবর। তারপর 2004-এ 21শে আগস্ট গ্রেনেড হামলা। কি গ্রেনেড হামলায় আইভি রহমান চোখের সামনে মরে গেল, শত শত কর্মীরা মরে গেল চোখের সামনে, আপন জন অনেকে মরে গেল, অনেক আপন কর্মী মরে গেল। আপনি কি মনে হবে আপনার কাছে? সবাই তো চলে গেছে, শালা আমি আর বেঁচে কি করব? এরকম মনোভাব আসে না? ভাই নাই, বোন নাই, বোন একটা আছে, বা ভাইরা নাই, ছোট ছোট ভাইরা নাই, বাপ নাই, মা নাই, কতবার জন্মের পর থেকে শুধু ট্রমা ট্রমা ট্রমা। দেশের প্রধান সরকারি দলের সান্ডা পুত্র তারেক হত্যা করতে চায় আমাকে, আমার দলের কর্মীদেরকে, গণতন্ত্র হত্যা করতে চায়, তাও আবার স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে, আলী হাসান মুজাহিদদেরকে, ওই 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 ইসলামিস্ট জঙ্গিদেরকে, বিকৃত ইসলামের জঙ্গিদেরকে সাথে নিয়ে। দেখতে হয় নাই? শেখ হাসিনাকে দেখতে হয়েছে। তারপরেও উনি দেশের রাজনীতি চালিয়ে গেছেন। 11-র পরে মঈন ফখরুদ্দিন যখন ক্ষমতা নিল, লন্ডনে শেখ হাসিনাকে এয়ারপোর্টে আটকে দেওয়া হলো যে দেশে যেতে পারবেন না। শেখ হাসিনা লন্ডনের এয়ারপোর্টে তাণ্ডব ঘটিয়ে দেশে ফেরত গেছেন। আমার দেশে আমি যাব, জান নাই? তারেকের মতো তো ওই কটসওয়াল্ডে বসে বসে বয়ান আর আয়াত নাজিল করে নাই, খালেদা জিয়াও করে নাই, শেখ হাসিনাও করে, দুজনেই দেশে ছিলেন। খালেদা জিয়াকেও সেলুট, আমাদেরকে ছেড়ে উনি যান নাই। তারেকের মতো চোর না, কাপুরুষ না। অন্তত এই কথা বলতে হবে শেখ হাসিনাকে। আপনার এত ঘটনা এখন পর্যন্ত বলে ফেলেছি, শেখ হাসিনার সাহস নাই? সত্য কথা বলবেন, আপনি নিজে আপনি শত্রু ভাবেন শেখ হাসিনাকে, শেখ হাসিনার সাহসের প্রশংসা আপনাকে করতেই হবে। আপনার এত সাহস নাই, আমার তো নাই ভাই। তারপর গেলেন দেশে, জেলে যান নাই? গেছেন। তারপর দেখেছেন তারেককে, দেখেছেন খালেদা জিয়ার আশেপাশে লোকরা তাকে মিসগাইডেড করে 15 আগস্টে তার বাবার মৃত্যু দিবসে কেক কাটিয়েছে। সহ্য করতে হয় নাই? সহ্য করতে হয়েছে। তারপর আরো কিছু বলবো, শুনবেন? বলেন, শুনতে চান? আরো শুনতে চান? জিয়া রহমানের লাশ মানিক মিয়া অ্যাভিনিউতে নাই। জিয়া রহমানের লাশ সেখানে নাই। আমি বলছি, জিয়াকে আমি প্রচন্ড ভালোবাসি, আমি সব সময় বলে গেছি, জিয়া রহমান লাশ ওখানে নাই। ইটস নট দেয়ার। জিয়া রহমানের বুলেট যেটা তার বডিতে গেছে, এটা আমার হাতে ছিল। কেমনে ছিল জানেন? কারণ জিয়া রহমানের মৃত্যুর সময় তারেক আমার ক্লাস ফ্রেন্ড, আমি গিয়েছিলাম তারেককে দেখতে। আমাদের ম্যাডাম ছিল কোহিনুর ম্যাডাম, আমার বন্ধু আবুল কায়েস আহমেদ আর আমরা গিয়েছিলাম তারেককে দেখতে।
মনির হোসেন রোডের বাসায় গিয়েছিলাম। ওই বড় বাড়িটার সামনে ঢুকতেই হাতের টাইনে একটা ছোট্ট সাদা ঘর, এটা তারেক সেখানে ছিল, এবং একটা ওই সময় একটা ল্যান্সার সাদা গাড়ি ছিল। তারেক আমাকে জিয়াউর রহমানের হাতে শরীরে যে বুলেট ঢুকেছিল এটা আমার হাতে দিয়েছিল আমাকে। আমি বলেছিলাম এটা কি, বলেছিল এই বুলেটটা আব্বার শরীর থেকে বের করা হয়েছিল। আমি বলছিলাম তুই দেখেছিস তোর আব্বাকে? বলে না, আম্মা হাত ধরেছিল, আমরা বডি দেখি নাই। বহু হিসাবে কনফার্ম, যখন প্রধানমন্ত্রী আপনি খালেদা জিয়া বলেন, শেখ হাসিনা বলেন, যখন আপনি যখন পদে বসে আছেন, আপনি যখন বলবেন যে ওখানে লাশ নাই, আসলেই নাই, এই চ্যালেঞ্জটি আজ পর্যন্ত বিএনপি নেয়নি। কিন্তু আমি যেটা মনে করি এটা বিএনপির একটা শহীদ মিনার, অসুবিধা নেই, এটা একটা শহীদ মিনার। যেমন সালাম, বরকত, রফিক, জাব্বারের লাশ তো আর 21শে ফেব্রুয়ারির ওই শহীদ মিনারে নাই, কিন্তু শহীদ মিনার। আপনি বিএনপি শহীদ মিনার বলেন, সম্মান করেন, অসুবিধা নাই। জিয়ার স্মৃতিতে শহীদ মিনার, কোনো আপত্তি নাই। জিয়ার আমার লাশটা ওখানে নাই। ইতিহাসের স্বার্থে সত্য কথাটি বললে সমস্যা কথা। শেখ হাসিনা বলেছেন, কারণ শেখ হাসিনাকে যে মেরে ফেলতে চায়, অতটুকু সত্য কথা তো জাতিকে বলে দেখা দরকার। ভুল কি বলেছেন শেখ হাসিনা? ভুল কি বলেছেন? তা এখন আসেন, এরপর খালেদা জিয়ার না, আমার এটা ভাই বাদ দিই না, বাদ দিই, কি বলেন, এটা বাদ দিয়ে দিই, থাক, না না বলবো না, এটা বলতে চাই, বলবো না। ফালুর কি হবে, এই কথাটা বলেছেন শেখ হাসিনা, এতটুকু বলি, ফালুর কি হবে? শেখ হাসিনা কি কিছু জানতেন না? জানতেন। জাতির প্রতি, খালেদা জিয়ার পরিবারের প্রতি শেখ হাসিনা সদয় হয়ে মুখে শব্দটা এনে বের করেন নাই। বলছিল একটা শেখ হাসিনা যে পুরো দলটাকে রাজাকারের সঙ্গে মিলিয়ে দেওয়া ঠিক হয়নি, গণতন্ত্র ভেঙে যায়, এতে গণতন্ত্র ভেঙে গেলে এটা দেশের জন্য ভালো না। কিন্তু যা বলেছেন কথা কি মিথ্যা রে ভাই। আগে বললাম খালেদা জিয়াকে আমি প্রচন্ড রেসপেক্ট করি, বাট কিছু কিছু জিনিস খেলে পেটে কলিজা ঠিক থাকে না, লিভার ঠিক থাকে না, এগুলো আমরা বুঝি। সত্য কথা বলবো আমার বাপের বিরুদ্ধে হলেও, কারণ মুফাজ্জল ইসলাম সত্য কথা যেন না আটকায়। যাই হোক, কেন তারেক ফালুকে পিটিয়েছিল, উত্তরটা সেখানেই। এরপর আসেন, আপনি দেশে বাইরে গেলেন, আপনার এক ছেলে ড্রাগস খাইতে খাইতে শেষ হয়ে গেল, আপনার ছেলে অস্ট্রেলিয়া থেকে ডিপোর্ট হয়ে যায়, তারপরে তো আমি দেখতে গিয়েছিলাম আপনাকে। খালেদা জিয়ার প্রতি অন্যায় করেছেন শেখ হাসিনা অনেক, ইয়াস। বিশেষ করে আমি বলবো এতদিন এই কারণে ওনাকে শেষ বয়সে চিকিৎসা ডিনাই করা, অথবা আপনার এতদিন জেলে রাখা, আমি এটাকে মনে করি ভালো চোখে দেখি না। এবং জয়ও এটা, সজীবদের জয় এটা সমালোচনা করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে খালেদা জিয়া তার 2 সান্ডা পোলার জন্য কখনো কম্প্রোমাইজ করেন নাই। এই সান্ডা সন্তানদের, তারেক এক সান্ডা, যা মারা গেছে ছোটটা, আল্লাহ তার বেশ নসিব করুক, কিন্তু এই সান্ডা, 2 সান্ডার জন্য তারেক খালেদা জিয়া বাংলাদেশে নতুন প্রজন্মকে ধ্বংস করে দিয়েছেন। ওই জামাতিদের সঙ্গে নিয়ে উনি রাজনীতি করেছেন, দেখতে হয়েছে চোখে তাকিয়ে তাকিয়ে। আওয়ামী লীগ কখনো জামাতের সঙ্গে ঐক্য করে নাই, মুভমেন্টের সঙ্গে সাথে ছিল খালেদা জিয়ার বিরুদ্ধে, কারণ খালেদা জিয়া চেয়েছিলেন চিরতরে ক্ষমতায় বসে থাকতে। এই জন্য আমার ডাইরেক্ট শিক্ষক KM হাসান স্যারকে, বিচারপতিকে উনি এক্সটেনশন করতে চেয়েছিলেন, এবং বিচারপতি KM হাসান স্যার এম্বারেস বোধ করেছিলেন ক্ষমতায় থাকতে। ভালো কাজ করেছেন, স্যার জীবিত আছেন এখনো, আমাদেরকে মার্কেন্টাইল ল পড়াতেন ঢাকা ইউনিভার্সিটিতে, পরে উনি চিফ জাস্টিস হন। খালেদা শেখ হাসিনাকে দেখতে হয়েছে যে এই শয়তান মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, যারা কিনা সামনে বাংলা দাঁড়িয়ে পতাকা নিয়ে ঘুরে, বাংলার পতাকা নিয়ে ঘুরে, ইয়াং বয়সে যারা দেখতে চামারের মতো, ডাকাতের মতো ছিল, একটু বয়স বেড়ে যাদের নুরানি চেহারা হয়েছে, শেখ হাসিনা বলেছেন না কিছুদিন আগে, একটু নূরের চেহারা হয়েছে, সেই শয়তানদেরকে দেখতে হয়েছে পার্লামেন্টে।
আমি ভাই শেখ হাসিনার জায়গা হলে আমি তাকে মেরে ফেলতাম রে ভাই, যুদ্ধ করতাম আমি, কিসের গণতন্ত্র কিসের কি, মেরে ফেলতাম এই হারামজাদা করিলে, গোলাম আজম, মতিউর রহমান রিজভী, আলী হাসান মুজিব, মেরে ফেলতাম শালার। দেখতে হয়েছে, সহ্য করতে হয় না, সহ্য করতে হয়েছে। নিজের সন্তানদেরকে দেশের বাইরে দূর দূরান্তে পাঠিয়ে দিতে হয়ে বাধ্য হয়েছে, পুতুলকে, জয়কে দূরে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে শেখ হাসিনা। মা হিসাবে তাকে চোখের জল মুছতে হয়েছে। মাঝে মাঝে শুধু ছোট বোনটা আসে, যে ছোট বোনটা আবার তার উপরে খবরদারি করতে চায়, এরে পথে দাও, তারেক সিদ্দিকের রাখো, ওরে রাখো। শেখ হাসিনা ওয়াজ মিসইনফর্ম এন্ড মিসগাইডেড বাই শেখ রেহানা, বাট নেভারদিলেস আপনারা কি মনে করেন যখন 2024 জুলাই অগাস্টে যখন আন্দোলন হচ্ছিল, শেখ হাসিনাকে আমি চেয়েছিলাম, শেখ হাসিনা তারপরে ক্ষমতা, উনি সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেন। আমি এটা চেয়েছিলাম যে বিএনপি আসুক, কারণ গণতন্ত্রের স্বার্থে আপনি সুশাসক হলেও আপনার পরিবর্তন দরকার। যেমন আমেরিকার প্রেসিডেন্ট যতই ভালো হোক, তাকে 2বার টার্মের বেশি আসতে যাওয়া যায় না, ঠিক একই গণতন্ত্রের স্বার্থে পালাবদল হওয়া প্রয়োজন আছে। আমি চেয়েছিলাম বিএনপি আসুক আবার, কিন্তু বিএনপি তো আনটিল রিসেন্টলি জামাতকে ছাড়েনি। এখন বিএনপির ভিতরে অসংখ্য জামাত ঢুকে গেছে, অসংখ্য জামাত বিএনপিতে ঢুকে গেছে, যারা বিএনপির মিছিলে নিউ ইয়র্কেও ছিল, কিন্তু আসলে তারা জামাত। আমি চিনি, নাম আজকে বললাম না, বলবো। তারা আমাকে বলে গোপনে, আমি জামাতকে ভোট দিবে এবার। এই যে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা হচ্ছে, প্রচার হচ্ছে, এই যে জারজ সন্তানরা পাকিস্তানের নৈতিক জারজ, শুধু শারীরিক না, নৈতিক জারজ, অনৈতিক জারজ, পলিটিক্যাল জারজ, ওরা যে লাফাচ্ছে, আপনারা কি মনে করেন ছাত্রলীগকে ব্যান করে, যুবলীগকে দূরে রেখে এরা ইলেকশন করতে পারবে? ইলেকশন করে ক্ষমতা থাকতে পারবে? আমি বিশ্বাস করি না। সুষ্ঠু নির্বাচন হোক, বিএনপি আসুক, তারা যদি মানুষ চায় প্রধানমন্ত্রী হোক, কিন্তু এরকম একটা শয়তান, তার একটা শয়তান, ডাহা ইবলিশ, কাপুরুষ, যে কিনা তার দলের কর্মীরা অনেক সাফার করেছে শেখ হাসিনার শাসনামলে, করেছে ভাই, কিন্তু তাদের রক্তের উপরে দাঁড়িয়ে তারেক বাংলাদেশের রাজ সিংহাসনে বসবে এসে, এইটা বাংলাদেশের মানুষের মুখে জুতা, বিএনপির মুখে জুতা, বিএনপির মুখে জুতা, বিএনপির নেতাদের মুখে জুতা, আপনাদের রাজনীতির মুখে জুতা। যে কখনো মাঠে ময়দানে রাজনীতি করে এখানে বাপের স্পার্মে জন্ম হয়েছে বলে, বাপের ধাতুতে জন্ম হয়েছে, আর খালেদা জিয়ার উদরে জন্ম হয়েছে বলে এই কাপুরুষ, চোর, খুনি তারেক বাংলাদেশে এসে সিংহাসনে বসে যাবে। এটা বিএনপির এত 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 গ্রেট লিডার আছে, তাদের জন্য মুখে জুতা মারা। দেখতে হবে, তাই না? না, 2024 জুলাই আগস্টে শেখ হাসিনা বলেছিলেন সব রাজাকারের বাচ্চা। কথা কি ভুল বলেছেন? যদি আপনার দলের ভিতরে জামাত শিবির থাকে ছদ্মবেশে, আপনি তো নিজেও রাজাকারের বাচ্চা। রাজাকারের বাচ্চা না? কারণ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করেছিলেন, উনি তো মুনাফিকদের সাথে নিয়ে যুদ্ধ করেন নাই। বদরের যুদ্ধে তো কোনো ইহুদি ছিল না, কোনো খ্রিস্টান ছিল না, ছিল? তাহলে কেন এদেরকে সহ্য করতে হবে বলেন? তাহলে আমার প্রশ্ন, এদেরকে সাথে নিয়ে যখন আন্দোলন করেছিল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, মানে আমরা রাজাকার না। কিন্তু পরবর্তী যখন স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, সেকুলারিজমের বিরুদ্ধে কথা বলে, গোলাম আজম, মতিউর রহমান, আলী হাসান মুজাহিদদেরকে হিরো বানায়, যখন ওরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের, জেনুইন মুক্তিযোদ্ধাদের অপমান করে, তখন এরা রাজাকারের বাচ্চারা তো কি ডিজিএফআই শেখ হাসিনার সঙ্গে বিট্রে করেনি? যদি আমাদেরকে তখন বলতো কোনো মিডিয়া, কোনো ডিজিএফআই, কোনো প্রমাণ সহ যে সার্জিস ওরা সব ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ডে, আসলে তারা এদের সঙ্গে কানেক্টেড, জামাতি এদের সঙ্গে কানেক্টেড, ওই ওদের সঙ্গে 4 জনের ভিতরে একজন একেবারে জামাতের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতা, যদি এই কথাগুলি বলতো, শিবিরের নেতা, আমরা সাধারণ জনগণ তখন ওদের ডাকে ওদের পাশে আসতাম,
ওরা জেহাদি ছিল বলেই মরেছে, পাশে আরেক বন্ধু দাঁড়িয়ে আছে। আমরা তো নবীর গণ অভ্যুত্থান করেছি, আমরা তো ভাই পাশে বন্ধু গুলি খেলে আমরা সরে যাব? আমরা তো মিলিটারি না। তাহলে এদের ব্যাকগ্রাউন্ড চেক করলে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের 99% বেরিয়ে আসবে এরা জেহাদি গোষ্ঠী। এই ইনভেস্টিগেশনটা বন্ধ করলো কেন? পুলিশ যারা মারা গেছে অধিকাংশ নিরীহ পুলিশ, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে। কেন সেই ইনভেস্টিগেশন হবে না? তাহলে শেখ হাসিনা যে কথাগুলো বলেছে, কথা তো বল না, বল। আমাদের সাধারণ জনগণ ধোঁকা খেয়েছিলাম। শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন দিলেও উনি হয়তোবা জয়ী হতেন, কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছেন। শেখ হাসিনা গেছেন ওয়াকারের জন্য, এবং শেখ হাসিনা গেছেন তার ছেলে এবং বোনের সাজেশনে, যে মা তোমাকে মারবে, তুমি এভাবে মৃত্যুটা আমরা মেনে নিতে পারবো না, তুমি রিট্রিট করো, দরকার হলে আবার আসবে। এবং এই জন্য আমি মনে করি শেখ হাসিনার অনেক সমালোচনা করেছি, ভবিষ্যতে সব নেতারই করব, শেখ হাসিনারও করব প্রয়োজনে। আমি ভাই আওয়ামী লীগ করি না, আমার প্রিয় রাজনৈতিক দল বিএনপি। অনেক কারণে, আপনারা আমাকে পছন্দ করেন না করেন আমার কোনো আসে যায় না, এই কথা আমি সবসময় বলে আসছি। আমার নেতা হচ্ছে জিয়াউর রহমান, কিন্তু যেটা সত্য সেটা আমার বাপের বিরুদ্ধে হলেও বলবো, আর আমার শত্রুর পক্ষ হলেও বলবো। শেখ হাসিনাকে কাপুরুষ বলা যাবে না, অসম্ভব। এবং শেখ হাসিনা দেশে ফিরবেন না, এটাও আমি বিশ্বাস করি না। শেখ হাসিনাকে যদি অ্যারেস্ট করা হয়, শেখ হাসিনা নিজে দেশে আসেন, নোটিশ সার্ভ করা, ঠিক মতো নোটিশ সার্ভ করার সাহসী বাংলাদেশ সরকারের নাই। কারণ শেখ হাসিনা যদি দেশে আসেন, যদি কোন রকম ফাঁসির পরিকল্পনা হয়, ভারত চুপ করে বসে থাকবে না, কোনো আলুটাও ছিটতে পারবে না বাংলাদেশের সেনাবাহিনী, আমার দেশের সেনাবাহিনী কিচ্ছু করতে পারবে না। ভারতের 10টা সেনাবাহিনী বাংলাদেশের ভিতরে ঢুকলে কিচ্ছু করতে পারবে না, যতই জেহাদের হুমকি দেখ। এই সকল মোল্লা মৌলবী বেড়ালের মতো পালিয়ে যাবে। আমরা 2013-তে হেফাজতের আন্দোলনে দেখেছি না, 2টা হাড্ডি ভেঙেছে এরা, এসব বাবুনগরী মানে লেজ গুটিয়ে নেড়া কুত্তার মতো পালিয়ে গিয়েছিল। এখন এদেরকে সমালোচনা করলে আমরা নাস্তিক, এদেরকে সমালোচনা করলে আমরা কাফের। নো, এরাই হচ্ছে, এই মোল্লারাই হচ্ছে, এই জামাতি মোল্লারাই, হেফাজতের এরাই হচ্ছে চরমনাই, এরাই হচ্ছে ইয়াজিদি কাফের। বিশেষ করে জামাত ইয়াজিদি কাফের। এদের আকিদারও ঠিক নাই। অ্যাটলিস্ট হেফাজতের আকিদা 50% 80% ঠিক আছে, এদের আরো ঠিক নাই। দেখেন না, সেকুলারিজমের নামে মন্দিরে গিয়ে বলে রোজা এবং পূজা একই, এ মুদ্রার পিটোপিট। দেখেন না, বলে নজরুলের কবিতার বিকৃত অনুবাদ করে বলে হিন্দু মুসলমান কলিজার টুকরা। ভাই দেখেন, আমার দেশের মানুষ হিসেবে কলিজার টুকরা, আমার দেশের মানুষ, হিন্দু মুসলিম আমার সবাই আমার দেশের মানুষ, সম অধিকার পাবে, এটি সেকুলার, রাষ্ট্রের বিষয়ে কোনো কথা বলবে না। কিন্তু আমাকে পূজাতে গিয়ে আমি ওই হিন্দুদের গান গেয়ে, হিন্দু ভাইদেরই পূজার গান গেয়ে আবার সেকুলারিজম প্রচার করতে হবে, এটা একমাত্র জামাতি পারবে। হিপোক্রেসি চলবে না। হ্যাঁ, শেখ হাসিনা বাংলাদেশ আসবেন, এটা আমি কনভিন্সড। এবং আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হলে সেই সরকার টিকে থাকতে পারবে না, নিশ্চিত থাকেন। শেখ হাসিনা ওই যে বলে না, you have won the battle, you have lost the battle, but you will win the war. বিএনপি যায় নাই নির্বাচনে, আর যেতে না দেওয়া আর না যাওয়া এক না। আপনি যেতে দেবেন না, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল হয় না। মেহেদী হাসানের সঙ্গে একটি সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, তারা যদি মিলিয়ন সব সাপোর্ট থাকতো, তাদের জন্য মানে জান দিয়ে দিত। ডক্টর ইউনূস, রাজনীতির, আপনি বিদেশি রাজনীতি বুঝতে পারেন, বাংলাদেশের রাজনীতির আপনি বালটাও বোঝেন না। বাংলাদেশ রাজনীতি আপনি বালটাও বোঝেন না। যদি বুঝতেন আপনি এই কথাটা বলতেন না। তাহলে আওয়ামী লীগকে যদি শক্তিমত্তা প্রকাশ করেই প্রমাণ করতে হয় যে আওয়ামী লীগের রাজনীতি ফেরত আসবে, আওয়ামী লীগ ইজ গোইং টু কাম ব্যাক। আমি বিএনপির সমর্থক, এবং বিএনপির সমর্থক বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বলছি, আওয়ামী লীগের রাজনীতি ফেরার অধিকার আপনি দেয়ার কে? অধিকার আদায় করতে নিতে হয়, এবং আওয়ামী লীগ সেটা আদায় করবে।
এবং আমিও আওয়ামী লীগের পাশে থাকবো সে অধিকার আদায় করার ক্ষেত্রে। জয় বাংলা।